মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না, এতে দুর্নীতি হয়, তারেক রহমান। মোহাম্মদপুর হত্যাকাণ্ডে অভিযুক্ত গৃহকর্মী গ্রেফতার, জানা গেল মা মেয়েকে হত্যার কারণ। কানাডায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী। এবং বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিফ ও মাহফুজের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন তারা। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে এ বিষয়ে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে প্রেস সচিব বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার সকালে দলের সদস্য সচিব আক্তার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন। বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা ৯ আসন থেকে লড়বেন ডাক্তার তাসনিম জারা। এছাড়া নওগাঁ ৫ আসন থেকে মনিরা শারমিন ও সিরাজগঞ্জ ৩ আসন থেকে দিলশানা পারুল প্রার্থী হয়েছেন। এদিকে ঢাকা ১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে লড়বেন এনসিপি প্রার্থী ডাক্তার তাজনুবা জাবিন। এছাড়া সিরাজগঞ্জ ৪ আসনে দুতি অরণ্য চৌধুরী প্রীতি, ঝালকাঠি ১ আসনে ডাক্তার মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ ১১ আসনে তানহা শান্তা, ঢাকা ১২ আসনে নাহিদা সারোয়ার নিভা, ঢাকা ২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিনা তাসনিদ, ফরিদপুর ৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর ২ আসনে ইশরাত জাহান বিন্দু, নোয়াখালী ৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম ১০ আসনে শাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা সহ মোট ১৪টি আসনে নারী প্রার্থী দিয়েছে এনসিপি। ক্ষমতায় গেলে আর কোনো মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, বরং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় অধিক ব্যয় করা হবে। বুধবার বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভায় একথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে নারীদের শিক্ষিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে লাগাম টানতে হলে সরকারের পাশাপাশি মানসিকতার পরিবর্তন করতে হবে। হাসপাতাল থাকলেও দুর্নীতির কারণে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয় না। তাই রোগী না বাড়িয়ে সচেতন করার উদ্যোগ নেবে বিএনপি। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দুর্বল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলবে। পরিবেশের উন্নয়নে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে বলেও জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরের মা মেয়ে জোড়া হত্যাকাণ্ডের প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছেন। ঘটনার দিন বাসার মালপত্র চুরি করার সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে হাতে নাতে ধরে ফেলেন। এ সময় আয়েশা ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে ওঠা মেয়ে নাফিসা বিনতে আজিজ ড্রয়িং রুমে এসে ঘটনা দেখে ফেললে তাকেও একইভাবে হত্যা করে আয়েশা। এরপর স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারের সময় আয়েশার কাছ থেকে 6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বিকেও আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে এর আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরেকটি বাসায় চুরির ঘটনাতেও জড়িত ছিল আয়েশা। পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডে আরও কেউ যুক্ত থাকতে পারে এবং তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। দর্শক, এবার দেখবেন কানাডার সংবাদ। বিজয়ের মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা তুলে ধরা হবে সুদূর কানাডায়। এ উদ্দেশ্যে দেশটির টরন্টো ফিল্ম ফোরাম আয়োজন করেছে 5 দিনব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের। আগামী 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ এই আয়োজন। এদিন 2টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফোরাম প্রযোজিত আমার 50 ও তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান আয়োজনের দ্বিতীয় দিন 13 ডিসেম্বর ফুয়াদ চৌধুরী পরিচালিত ডকুড্রামা 2টি যুদ্ধের একটি গল্প প্রদর্শিত হবে। আয়োজনের তৃতীয় দিন 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ড্যানফোর্থ এভিনিউতে প্রদীপ প্রজ্বলনের পর প্রদর্শিত হবে নাদিম ইকবাল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ডক্টর নুরুন নবী আজন্ম মুক্তিযোদ্ধা। বিজয় আয়োজনের চতুর্থ দিন প্রদর্শিত হবে নির্মাতা পান্থপ্রসাদ পরিচালিত সিনেমা সাবিত্রী। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ফ্রান্সের গাঙ্গেসুর সেইন উৎসবে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড জয় করে সিনেমাটি। বিজয় দিবস উদযাপনে টরন্টোতে শেষ দিন 16 ডিসেম্বর প্রদর্শিত হবে নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা মেঘ মল্লার। প্রসঙ্গত, কানাডার টরন্টোতে মাল্টি কালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে বাংলাদেশের 54তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এসব মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ও প্রামাণ্য চলচ্চিত্র নির্দিষ্ট তারিখে সন্ধ্যা 7:30 প্রদর্শিত হবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। 1971 সালের ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে ভারতের আসামে বিশেষ এয়ার শো আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনী। বুধবার ডিব্রুগড় জেলার মোহনবাড়ি বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এই আয়োজনের নেতৃত্বে ছিল ইস্টার্ন এয়ার কমান্ড। বিজয় উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই শোতে ভারতীয় বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশ নেয়, যা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, প্রদর্শনীতে অংশ নেয় শক্তিশালী ACU-30 যুদ্ধ বিমান, ডর্নিয়ার ডো 228 নজরদারি বিমান, আন্তনভ AN-32 পরিবহন বিমান, চিনুক হেলিকপ্টার এবং MI-17 হেলিকপ্টার। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলে এয়ার শো। সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত বিমান সেনা এবং স্থানীয় জনগণ। শোতে যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও। অনুষ্ঠানে বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকার কথা ছিল। দলে 8 জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর 2 কর্মকর্তা থাকার কথা জানিয়েছে আয়োজকরা। এয়ার শোর পাশাপাশি সেখানে ছিল বিশেষ প্রদর্শনী এবং 1971 সালের যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত একটি চলচ্চিত্রের প্রিমিয়ার। ভারতীয় গণমাধ্যমের দাবি, মুক্তিযুদ্ধে ইস্টার্ন এয়ার কমান্ড আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ও স্থলযুদ্ধে সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর শুটিং সেটে অগ্নিদগ্ধ হওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার গায়ে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। শুভ হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এমন দৃশ্য উঠে আসে ভিডিওতে। এতে অনেকেই ধারণা করেন তিনি গুরুতর আহত হয়েছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই। তিনি জানান, দুর্ঘটনায় তার পা বেশ খানিকটা পড়ে যায়। এখন আগের চেয়ে ভালো আছেন, তবে হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসকের পরামর্শে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলেও জানান তিনি। ভাইরাল হওয়া ভিডিওটি মালিক সিনেমার শুটিংয়ের বলে দাবি করলেও শুভ এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তিনি শুধু জানান এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং। কোন সিনেমার জন্য শুটিং করা হচ্ছিল তা আপাতত গোপনই রাখতে চান তিনি। একই সঙ্গে কোনো শুটিংয়ের ভিডিও অনুমতি ছাড়া
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়াকে তিনি অনুচিত বলেও উল্লেখ করেন। শুভ জানান, যে সিনেমার শুটিং চলছিল তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিল্পী হিসেবে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চান না। প্রযোজনা প্রতিষ্ঠানই সঠিক সময়ে সব জানাবে বলে মন্তব্য করেন এই জনপ্রিয় নায়ক। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের নিলাম অনুষ্ঠান শেষে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। আয়োজকরা এবারের আসরকে আরও বর্ণিল করতে দুই বিদেশি উপস্থাপিকার নাম ঘোষণা করেছে। পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নাব আব্বাস এবং ভারতের পরিচিত ক্রীড়ামুখ রিধিপা পাঠক এবারের বিপিএল সঞ্চালনা করবেন। বিপিএল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। শুধু উপস্থাপকরাই নয়, এবারের আসরে থাকছে তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও। ধারাভাষ্যকার হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ইংরেজি ভাষ্যকার রমিজ রাজা। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাপী জনপ্রিয় ড্যানি মরিসন এবং প্রথমবারের মতো বিপিএলে যোগ দিচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস। এছাড়া ধারাভাষ্যে থাকছেন শ্রীলঙ্কার সাবেক তারকা পারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। দেশি ধারাভাষ্যকারদের তালিকায় আছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। উপস্থাপনা, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং সমৃদ্ধ ধারাভাষ্য প্যানেল সব মিলিয়ে আয়োজকদের বিশ্বাস এবারের বিপিএল আসর হবে আরও আকর্ষণীয় ও দর্শক বান্ধব। এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভ্যাঙ্কুভার বাংলা টিভি এবং ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।